ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি একজন মুক্তিযোদ্ধার সহধর্মিণী প্লাস একজন মুক্তিযোদ্ধার কন্যা। তো তিনি অনেক আগে থেকে তার বাবা যেহেতু দেশের জন্য কাজ করে গেছে এবং তার স্বামীও যেহেতু দেশের জন্য কাজ করে গেছে, আমি এই যে পাশেই আছে আঙ্কেল, তো আমরা তার সাথে কথা বলবো। তার আগে বলতে চাই যে এই যে আন্টি, ইনি কিন্তু খুব, আমরা যতদিন ধরে আন্টিকে চিনি, উনি ছোট গল্প লিখতে বা বড় গল্প লিখতে খুব ভালোবাসে। বিশেষ করে আমাদের দেশের জন্য বা দেশের জন্য যেসব মানুষগুলো কাজ করে গেছে তাদের জন্য কিন্তু গল্প লিখতে বা তাদের জন্য কিছু করতে পারা, এখন পর্যন্ত দেশের জন্য যে মানুষগুলো কাজ করে যায়, তিনি হয়তো বা বড় পর্যায়ে সেসব মানুষের সাথে কথা না বলতে পারলেও আমি দেখেছি যে আমাদের এখানে যে গরিব অসহায় মানুষগুলো আছে তাদের প্রতি যতটুকুন তিনি সহায় হওয়া দরকার ততটুকুন কিন্তু হয়। তো আজকে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে কৃষিভিত্তিক বা আমাদের দেশের যেসব প্রান্তিক কৃষক আছে বা বাংলাদেশের যেসব গরিব মানুষগুলো আছে তাদের নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি। আজকের প্রতিবেদনটি আমি বলবো সম্পূর্ণ রকমের ভিন্ন, কেননা তিনি তার জীবন নিয়ে এবং তার বাবার জীবন নিয়ে বা এখন পর্যন্ত তিনি কেমন পর্যায়ে আছেন বা তার দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেই বিষয়গুলো আজকে আমাদের সঙ্গে তিনি শেয়ার করবে এবং আপনাদের সাথেও শেয়ার করবে। আশা করছি আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন। অন্তত আমি বলবো না যে মৃত্তিকা কৃষিচিত্র পরিবারের কোনো প্রতিবেদন হিসেবে আপনারা আজকে প্রতিবেদনটি নেবেন, কেননা আজকে একজন মানুষের গল্প আমরা শুনবো। তো দর্শক, আশা করছি আমি যেমন আপনাদের সাথে আছি বা এই যে এই দুইজন মানুষের সঙ্গে আছে, আপনারাও থাকবেন। তো আন্টি, আমি তো আপনার পরিচয়টি জানি, তো তারপরেও দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টি যদি একটু দিতেন। আমাকে দিতে হবে? আপনি বলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পরিচয় আমি নিজে মুখে পেশ করছি। আমার পিতা হাজী হায়দার আলী, ডাকনাম হুদু হাজী নামে পরিচিত ছিলেন। মরহুম। আচ্ছা, খানমরিচ ইউনিয়ন আমার জন্ম, পরমানন্দপুর গ্রাম। আমার নাম মোসাম্মদ হাজেরা খাতুন। আমার 1977 সালে 10 জানুয়ারি বিবাহ হয় দেওভোগ নিবাসী আখিরউদ্দিন মোল্লার ছেলে মোহাম্মদ আক্তার হোসেন। আমরা দুইজনই 18 সালে হজ করে এসেছি, আগে আল্লাহ পাক করে সবার দোয়া। তো আমার বাবা একজন ছিলেন দেশপ্রেমিক বলা যায়। শেখ সাহেবের এতই ভক্ত ছিল, তার জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসত। 71 সালের যুদ্ধের সময় তার অবদান অশেষ, বলে শেষ করা যাবে না। তার ভক্ত ছিলেন লতিফ মির্জা নামে উল্লাপাড়া থানার বঙ্কিরাট গ্রামের ছেলে লতিফ মির্জা, আর মোজাম্মেল হক সমাজি, সমাজবাড়ি, তৎকালীন সময়ে সে নির্বাচিত এমপি। তো যখন জীবন যুদ্ধ মানুষের সঙ্গে শুরু হয়ে গেল, এদেশে শেখ সাহেবের ডাকে নির্বাচন হলো। প্রথম খানমরিচ ইউনিয়নের প্রথম ভোটার ছিলেন আমার বাবা এবং মা। 8টার সময় থেকে নির্বাচন শুরু হবে, তারা ভোরে যেয়ে বসে আছে কখন দেবে। এই নির্বাচনের দিনে ভোটের অনেক বাধ্যবাধকতা ছিল, কে কোথায় ভোট দিবে। জামাতে ইসলামে ভোট দিতে হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, নৌকায় ভোট দিতে দেওয়া যাবে না, এরকম একটা বাধ্যবাধকতা ছিল। তার মধ্যেও সে কাউকে কেয়ার না করে সবার আগে যায় ভোট কেন্দ্রে বসেছিল এবং সবাইকে উৎসাহ করছিল। আমাদের বাড়িতে তখন অনেক গরু মহিষ ছিল, নিজের বাড়ি থেকেও 2টা গাড়ি এবং ভাড়া করার 2টা গাড়ি, 4টা গাড়ি এরকম সে সারা এলাকার লোককে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য ছেড়ে দিল এবং যে ভাড়ার গাড়িটা নিল সে গাড়ির ভাড়াটাও সে নিজে থেকে দিয়েছিল এবং এভাবে জয়যুক্ত হলো বাংলাদেশ সরকার। শেখ সাহেবের ডাকে যারা করছিলেন সবাই, লাস্টে যে যুদ্ধ লেগে গেল জীবন মরণ, সেই যুদ্ধের সময় তার ভূমিকা, লতিফ মির্জার একটা বিশাল দল নিয়ে সে দলপতি ছিলেন, দলের লিডার ছিলেন। তার সঙ্গে সমস্ত কথোপকথন, তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, তার কখন কি কোন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করা, খাদ্যর জন্য তার কাছে আবদার করেছিলেন। সে নিজে থেকে বলছিল যে লতিফ,
তুমি চিন্তা করো না দাদা, আমার বাবাকেও সে দাদা বলতো, তুমি চিন্তা করো না ভাইয়া, তুমি তোমার কাজ চালায় যাও, তোমার ক্যাম্পে আমি সপ্তাহে 10 মণ চাউল আর 10,000 টাকা আমি নিজে হস্তে তোমার হাতে দিয়ে আসবো আমার ব্যক্তিগতভাবে। তারপরে সে সে মুক্তিযোদ্ধার ক্যাম্পে নিজে থেকে যে প্রতি সপ্তাহে 10 মণ চাউল আর 10,000 করে টাকা দিয়ে আসতেন। অত্যন্ত খুশি লতিফ মির্জা সাহেব। তারপরে সমাজী সাহেব তার বাড়িঘর প্রায় দেয়, ওখান থেকে আমার বাবা তাদের পুরো ফ্যামিলিকে, তার বোন, তার ভাগনা ভাগ্নি, তার ছেলেপেলে, সমাজী সাহেব তার স্ত্রী সবাইকে জানিয়ে আসে আমাদের বাড়িতে। এমতো অবস্থায় অনেক হিন্দু ভদ্রলোক, এই চরভাঙ্গুড়ার সুধীর ঘোষ, তাদের ছেলেপেলে, সুধীর ঘোষের ছেলে সুশীল, সুশান্ত, সঞ্জিত, রঞ্জিত, তার মেয়ে শিলা, আমার এখনো পর্যন্ত নামগুলো মনে আছে, কিছু কিছু আর অনেক নাম ভুলে গেছি, সবার নাম জানাও তখন সম্ভব ছিল না। অনেক লোকজন আমাদের বাড়িতে আশ্রয় ছিল। চাটমোহর থানার বিশেষ ধনী ব্যক্তি কৃষ্ণবাবু, তখনকার সময়ে সে বিশাল ধনী, সেও কৃষ্ণবাবু সাহেব আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। আমাদের বাড়ি থেকে সে ভারতে চলে যায়। এরকম বহু নজির ছিল, বহু জনের পিছনে সে এরকম শ্রম দিয়েছে। এক সময় সেই তৎকালীন সময়ে আমার বাবার নাম ধরে, গ্রামের নাম উল্লেখ করে, চাটমোহর থানা ছিল তখন, ভাঙ্গুড়া থানা ছিল না, চাটমোহর থানায় পেপারিং হলো আমার বাবার নামকরণ উল্লেখ করে, যে তার বাড়িতে শত শত মালায়ন পালিত হচ্ছে, শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধা সে লালন করছে। তখন আমার বাবা ওই লতিফ মির্জাকে জানালো যে দেখ, আমার নামকরণ করে তো এরকম পেপারিং হয়েছে, তাহলে যে কোনো মুহূর্তে তো আমার বাড়িতে পাখানাদাররা চলে আসবে এবং পোড়ায় জ্বালায় দিবে। তারপরে উনি বুদ্ধি দিল, আমাদের বাড়িতে এসে দেখায় দিল যে এখানে আপনি বাংকার করেন, এইভাবে করে সেগুলো দেখায় দিল। আর আপনার বাড়িতে আসতে যে সমস্ত রাস্তা, সেই সমস্ত রাস্তা দিয়ে তো নৌকা দিয়ে ঢুকবে, এই নৌকা যেন না আসতে পারে, আপনি গাছের গুড়ি গাড়েন। তারপরে আমার বাবা আমার আস্ত গাছ তুলে নিয়ে এসে কপিকল দিয়ে সেই গাছগুলা সেখানে পুঁতলো। পোতার পরে আমাদের বাড়ি ঠিকই পুরানোর উপলক্ষে পাখানাদাররা যায়, কঠবাড়িয়া গ্রাম একটা আছে আমাদের পাশের গ্রাম, সেখানে যে আর ওই রকম বাধার সম্মুখীন হয়। ওখানে রইসুদ্দিন নামে এক বুদ্ধিজীবী ছিলেন, তাকেও ধরার জন্য, মারার জন্য ইয়া করে। তো সে মাটির কলস পেটের নিচে দিয়ে পানিতে ঝাঁপ দিয়ে, মানে ধানের ক্ষেতের মধ্যে মাথার পরে কচুরি পানা দিয়ে মানে লুকায় সে জীবন রক্ষা করছিল। পরে আমাদের বাড়িতে আর ঢুকতে না পেরে সে আবার ফেরত চলে যায়, ওই নৌকা নিয়ে চলে আসে। অনেক বড় নৌকা নিয়ে গেছিল, একদিকে ধান, অন্যদিকে ওরকম গাছ গাড়া, আর কোনো ধানের ভিতর দিয়ে তো তখন নৌকা যাওয়া যায় না, রাস্তাটা বন্ধ করে দিয়েছিল লতিফ মির্জার কথিত অনুসারে। আচ্ছা, সেইভাবে সে মুক্তি হইল আর কি পোড়া থেকে। তারপরেও অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক বাবার এর জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরেও মুজিবকে সে ভুলে নেই, 75 সালে সে 15 আগস্ট মারা যান। তার পরের বছর থেকে সে শোক দিবস হিসেবে পালন করে গেছেন। সে এককভাবে কোনো কিছু, সে 15 আগস্টে কোনো ভালো কোনো খাদ্য খায়নি। যে কয়েকদিন বেঁচে ছিল, 82 সালের 17 নভেম্বর সে মারা যায়। 82 সালের 17 নভেম্বর মারা গেছে। এ পর্যন্ত সে যে 7 বছর বোধ হয়, 7 বছর পর্যন্ত সে এককভাবে শোক দিবস পালন করে গেছে। ওই দিনে সে ডাউল ভর্তা আর কচু শাক ঘন্ট এইটা খাইতো। হঠাৎ একদিন আমার মা ভুলে যায়, কাতলা মাছ রান্না করছে, সেই মাছ আবার পাশে দিছে খাওয়ার জন্য। সে ভুলে গেছে আর কি যে আজকের দিনে এটা দেওয়া যাবে না। তারপরে সে মাছের কড়াই ধরে নিয়ে সব পুকুরে ফেলে দিয়ে আসলো, যে আজ শেখ সাহেবের মৃত্যুদিন, মনে নেই তোমার? আমি বলছি যে এই দিনে কোনো ভালো খাবার খাবা না বা আমাকে দিবে না। যাই হোক, এরকম সে পালন করে গেছে। আজ সে মুক্তিযোদ্ধা শেখ সাহেব কন্যা শেখ হাসিনা শোক দিবস পালন করছে, সারা বাংলাদেশে পালন করছে। তখন কিন্তু কেউই পালন করতো না, করে নাই, এর নিয়মটাও ছিল না বা করতে পারছিল না। আমার বাবা কিন্তু এককভাবে সে পালন করে গেছে। তাহলে শেখ সাহেবকে সে কত ভালোবাসতো, কত ভক্তি করতো। এ কারণে আমি মাঝে মাঝে শেখ সাহেব, আমিও তার সন্তান, আমিও তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, যেহেতু বাবার শ্রদ্ধা ভাজন অন্তরের অন্তরঙ্গ মানে বন্ধু ছিল। কিভাবে ভালোবাসতো জানি না। সে মারা যাওয়ার পরে সে নিজেই মরে যাবে এরকম একটা, আমি আমার জান বের করে দেবো, আমি মরে যাবো, আমি বেঁচে থাকি কি হবে? যে দেশকে স্বাধীন করলো, যে দেশের জন্য এত কিছু করলো, আর তাকে মানুষ মেরে দিল। এ দেশে বেঁচে থাকার মতো আর কারো ইয়ে নেই, ভালো মানুষ এই দেশে থাকার কোনো মানে ইয়েই নেই, প্রয়োজনই নেই এরকম। তো তারপর থেকে আমি যখন 71 সালে ক্লাস 5-এ পড়ি, ওই মুক্তিযোদ্ধা কমান্ডার লতিফ মির্জা সাহেব আমাদের ওখানে নওগাঁ একটা
বড় অপারেশন হয়, সেখান থেকে 600-700 লোক সব নিয়ে আসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে অপারেশন 3 জন লোক আহত ছিল, হাতে গুলি লাগা, পায়ে গুলি লাগা, খুব করুণ অবস্থা, তাদেরকে রেখে গেল। এই সবগুলো মানুষকে খাওয়ান দাওয়ান সমস্ত ব্যবস্থা আমার আব্বা করলো নিজে থেকে করে টরে। ওনারা ওনাদের দলবল নিয়ে অন্য আর এক অপারেশনে চলে গেল। আর এই 3 ব্যক্তি, আহত ব্যক্তিকে আমার আব্বার কাছে হাওড়ায় রেখে গেল। এই 3 ব্যক্তিকে আমার আব্বার সেবা শুশ্রূষা দিয়ে তখনকার সময় মহাশঙ্কর নামে একটা ওষুধ ছিল, সমস্ত রক্তাক্ত মুছে বাঁশের কাবাড়ি ছিলে চেঁচে সুন্দর করে হাতে মহাশঙ্কর তেল ভরায় দিয়ে কাপড় দিয়ে পেঁচে পেঁচে তাদেরকে যত্ন নিয়ে নৌকায় তুলে নিয়ে তাদের যেখানে রেখে আসতে বলছে এই লতিফ মির্জা সাহেব, সেখানে তাদেরকে রেখে আসতে গেল। রাত 8টা, 8:30টার দিকে রওনা হলো। তারপরে সে রাত্রে গেল, পরের দিন সারাদিন গেল, তারপরের দিন রাত চলে গেল, আসে না। আমরা তো কান্নাকাটি, রান্না খাওয়া নাই, যে আমার বাবাকে হয়তো মারিয়ে ফেলছে। একদিকে তো পেপারে তার নাম উঠছে, তারপরে আবার মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা নেমে রয়েছে, কোথায় বা ধরা পড়ছে, তাকে তো হয়তো মারিয়ে ফেলছে, আসতেছে না কেন। আমরা তো তখন তো আর কোনো টেলিফোন, কোনো যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না। তারপর দিন রাত্রে আসলো, রাত 12টার দিকে নৌকা নিয়ে, লোকজন নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে চলে আসলো। এরকম সহযোগিতা মুক্তিযোদ্ধাকে আমার বাবা দিয়েছেন। শেখ সাহেবের উপর মানে এত ভক্ত ছিল যে তার ডাকে দেশ স্বাধীন হয়েছে, আমাদের একটা স্বাধীন দেশ হিসাবে সে দিয়ে গেছে, দিল, অথচ তাকে মানুষ বেইমানি করে মারি ফেললো, এরকম। তো তারই প্রেক্ষিতে আমি মাঝে মাঝে লেখি, কিন্তু আমি সেখানে বাস্তবে কোনো রূপ দিতে পারি না, লেখি, রেখে দিই। আবার চাকরিজীবীর সঙ্গে আমার বিয়ে হয়েছিল, যখন হয়তো লিখে রেখে দিই, লিখছি, হয়তো বেশ কিছু লেখা হয়েছে, পোস্টিং হয়, আবার সেটা কোথায় কেমন পড়ে যায়, গোছগাছ করে নিয়ে যায়, আর হয়তো খুঁজেই পাই না। আবার হয়তো আরেকবার পোস্টিং এর সময় দেখি যে না, আমার ওই যে ওই ড্রয়ারে বা ওই বক্সের মধ্যে তুলেই রাখছি, আরে আল্লাহ, এই 5 বছর আগে একটু লিখছি বা 3 বছর আগে লিখছি। আবার হয়তো মনে হয় আবার একটু লেখি, 26শে মার্চ আসলে একটু লেখি, 16ই ডিসেম্বর আসলে একটু লেখি, কিন্তু কোনোদিনই কোনো ইয়াতে রূপ দিতে পারি না, ওইভাবেই রাখি, থাকে। তো আজ আমার তেমনি আবার একটু মনে হলো যে শেখ সাহেবের 100 বর্ষ পূর্তিতে যদি কিছু লিখতে পারতাম, যদি 10 জন পড়তো, জানতো, বা তাদেরও লেখার উৎসাহ জাগতো, বা তাদের ছেলে মেয়েদেরকে বলতো যে দেখ, একজন 60 বছর বয়সী বৃদ্ধা সে লিখছে, তোরা কেন পারিস না, তোরাও তো লিখতে পারিস, এভাবে কাউকে মানে উৎসাহ দিবে কোনো মা, কোনো বোন, কোনো বাবা। এই কারণেই আবার লিখলাম। সবাইকে তো জানতে হবে, ইতিহাস তো বিলীন হওয়ার পথে। ইতিহাসকে জাগায় রাখতে হলে যারা জানে, যারা জানতো, ওই পিরিয়ডটা দেখছে, তাদের ভিতরে যে আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি, সেই অনুভূতি দিয়ে যদি তারা দুটি কথা লিখে যায়, আর সমাজে যদি সেটা বিদ্যমান থাকে, বর্তমান হয়, আর এটা যদি আরো লেখার বা আরো জানার বা আরো প্রতিফলন করার জন্য কেউ সৃষ্টি করে বা কেউ সুযোগ দেয়, তাহলে হয়তো এরকম কেউ লিখলে তার কাজে লাগবে, বা জাতি আরো কিছু জানতে পারবে। এখন প্রজন্ম যারা আছেন তারা তো অনেক কিছুই জানেন না, তারা হয়তো এগুলো পড়লে একটু বুঝবে যে না, আসলেই তো শেখ সাহেব কি করে গেছে, বঙ্গবন্ধু জাতির পিতা হিসাবে সে খ্যাতি পেয়েছে, আর সারা বিশ্ব আজ তার জন্য পালন করছে 100 বর্ষ পূর্তি। আর সে কেমন একটা ভাষণ দিয়ে গেছে সেই রেড ময়দানে 7ই মার্চ, সেই ভাষণের আজও ব্যাখ্যা কেউ পুরোপুরি করতে পারে নাই। বিশ্বে এগুলো বলা কওয়া হচ্ছে, আমরা একটু জানতে পাই, শুনতে পাই। তাহলে সে কেমন ব্যক্তি ছিল, সে না লেখা দেখে পড়ছে, না লিখে নোট করে নিছে, সে তার মনের গভীর থেকে যে কথাগুলো বলে গেছে, সেই কথার ভাবার্থ আজও কেউ পুরোপুরি নোট করতে পারে নাই, বা আজও তার সেই ভাষণের পুরা ব্যাখ্যা কেউ বর্ণনা করতে পারে নাই। তাহলে সে কি ছিল, তার মন কেমন ছিল, সে কি নেতা ছিল, তাকে আল্লাহ এরকম ব্যক্তিত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইলো, আর তার কিনা এত বড় ঘাতকেরা এত বড় সর্বনাশ করলো, তার পুরা পরিবারকে নিঃশেষ করে দিল। এই তো সে মানে দেশ স্বাধীন করার জন্য যেমন বাঙালিকে ডাকছিলেন, তার ডাকে বাঙালি সাড়া দিছিল, 30 লক্ষ প্রাণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, আবার শেষে সে তার সমস্ত পরিবারের রক্ত দিয়ে বাংলাদেশকে জাগ্রত করে দিয়ে গেল। আজ বাংলাদেশের বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছে, আজ বিশ্বের উপর। তো আন্টি যা বলেন, আসলে এগুলো আমাদের শুধু
চোখের সামনে ভাষা বা একটা পরিকল্পনা ছাড়া কিছুই না। আপনি যেমন বলছেন এই কথার পরিপ্রেক্ষিতে আমরা মাথার ভিতরে সেই সময়টার একটা চিত্র তুলে মানে নিজেদের ভিতরে এঁকে নিচ্ছে যে এরকম এরকম হবে, কিন্তু আপনারা সেই সময়টা কিন্তু নিজের চোখে এটা পর্যবেক্ষণ করেছেন, বা আপনারা যে সেই সময়টার যে পরিস্থিতিটা আপনারা যতটা বুঝতে পারবেন সেটা কিন্তু আমরা শুনে ততটা কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, তা তো তো অবশ্যই। আমি তো আপনার অনেক ছোট গল্প বা অনেক লেখা আমি দেখলাম, তো আমি চাচ্ছি যে আপনার এর ভিতরে যেটা ভালো লাগে, বা এবার মুজিব শতবর্ষ উপলক্ষে যে আপনি কবিতাটি লিখেছেন বা যে যা লিখেছেন সেটা যদি আমাদের মৃত্তিকা কৃষিচিত্র পরিবারের পক্ষ থেকে সবার সামনে যদি দেশবাসীর সামনে উপস্থাপন করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তো আন্টি আপনি যদি বলতেন সেই কবিতাটা। আচ্ছা আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি বলছি শতবর্ষ পূর্তি, লেখিকা মুক্তিযোদ্ধা সহধর্মিণী আলহাজ মোসাম্মদ হাজেরা খাতুন। শতবর্ষ পূর্তিতে মুজিব তোমাকে জানাই সালাম, আগে বাবার পরে আমার, তোমার তরে রহিল আমার কোটি কোটি সালাম। যতদিন রবে আকাশ বহিবে বাতাস, থাকিবে তুমি অম্লান হয়ে বিশ্বের মাজারে, তোমাকে স্মরণ তোমাকে বরণ ভুবনের মানব আহারে। তুমি তো জাতির পিতা, আদেশ দিয়েছ কোরআন শিক্ষা বাইবেল আর গীতা, জাতিকে জাতিগত ভাবে নাই কোনো ভেদাভেদ, থাকিবে ঐক্য হয়ে। শতবর্ষ পূর্তিতে মুজিবে তোমাকে জানাই সালাম, আগে বাবার পরে আমার, তোমার তরে রহিল আমার কোটি কোটি সালাম। সবার প্রিয় ছিলে তুমি, ঘাতকেরা করিল বেঈমানি, আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে বাঙালির হিয়া, কোথায় গেলে পাইব আমরা সেই না জাতির পিতা। তোমারই স্বদেশে তোমারই আদেশে 30 লক্ষ প্রাণ হলো বলিদান, বৃথা যাবে না তাদের রক্ত, আকাশের গায়ে ধ্রুবতারা হয়ে জ্বলে থাকবে তারা চিরকাল। শতবর্ষ পূর্তিতে মুজিবে তোমাকে জানাই সালাম, আগে বাবার পরে আমার, তোমার তরে রহিল আমার কোটি কোটি সালাম। ওহে বিশ্ব নেতা, জাতিকে দিয়েছ ভূখণ্ড আর নৌকা উপহার, বিশ্ব মানব শতবর্ষ পূর্তিতে তোমাকে দিবে তারই অবদান। বাংলাদেশের বাঙালিকে চেনে মানুষ, আর সে সোনার বাংলা খ্যাতি দিয়ে গেছেন। আমরা চাই যে সেই সোনার বাংলাই যেন হয়, তার খ্যাতি যেন আমরা ধরে রাখতে পারি, সারা বিশ্বের মানুষ যেন সেটা জানতে চায় বা ধরে রাখতে চেষ্টা করে সবাই। তোমারই সাহসে তোমারই ভাষণে বাঙালি জাতি হয়েছিল বলিয়ান, 50 বছর পূর্তে চলেছে, কেউ দিতে পারে নাই সেই বজ্র কণ্ঠের সমাধান। তোমারই তেজস্বী তোমারই উদারতা জাতিকে করিয়াছে মহিয়ান, শতবর্ষ পূর্তিতে মুজিবে তোমাকে জানাই সালাম, আগে বাবার পরে আমার, তোমার তরে রহিল আমার কোটি কোটি সালাম। খ্যাতিমান নেতা তুমি, জাতিকে দিয়েছ উপহার, একটি স্বাধীন ভূখণ্ড আর লাল সবুজের পতাকা, তারই বদলে মরুপ্রান্তরের বালুকা রাশি সংখ্যানুপাতে তোমাকে জানাই সালাম। শতবর্ষ পূর্তিতে মুজিবে তোমাকে জানাই সালাম, আগে বাবার পরে আমার, তোমার তরে রহিল আমার শত কোটি কোটি সালাম। ঠিক, কবিতাটা কিন্তু চমৎকার ছিল, আমার কাছে অন্তত বেশ লেগেছে, কিন্তু আমাদের দেশের মানুষের কাছে বা যারা দেখছে তাদের কাছে কেমন লেগেছে এটা তো তারাই কমেন্টের মাধ্যমে জানাবে। দর্শক অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আন্টির এই দেশ নিয়ে বা শেখ মুজিবুরের শতবর্ষ পূর্তি নিয়ে যে কবিতাটি ছিল তা কেমন ছিল। তো আন্টির সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছি, আমি জানি আপনাদের কৌতূহল হচ্ছে যে আঙ্কেলের সাথে কেন কথা বলছি না। তো আঙ্কেল আপনার পরিচয়টি যদি একটু দিতেন। আঙ্কেল আসলে কথা বলতে ইতস্তত হচ্ছে, তবে তারপরে আমি আপনার কাছ থেকে, যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা প্লাস আপনি একজন সৈনিক, আপনি দেশের জন্য কিন্তু একদিক থেকে নয় 2 দিক থেকে কাজ করে গেছেন, তো আমি চাই যে অবশ্যই আপনার তো কিছু বলতেই হয় দেশের জন্য। তো আপনার পরিচয়টি দিয়ে এই যে যুদ্ধ বা আপনার জীবনের গল্পগুলো যদি একটু বলতেন। আমি আলহাজ এ.কে.এম. আক্তার হোসেন। আমি 1971 সালে মুক্তিযুদ্ধে গেছিলাম, ইন্ডিয়াতে ট্রেনিং করে আসছিলাম এবং যুদ্ধ করেছি। তখনকার দিনে কি অবস্থা ছিল সবাই জানেন। আমি খুব কষ্ট করে ইন্ডিয়ায় গেছিলাম এবং 4 সপ্তাহ ওখানে ট্রেনিং করছি, গেরিলা ট্রেনিং। তারপরে দেশে এসে যুদ্ধ করছি। আমি বেশি কিছু বলবো না, খুব কষ্ট। আমি তখন ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ি। শুনছি এবং দেখছি। আমার বাড়ি ফরিদপুর থানার দেবগ্রামে। আমার
পিতা মরহুম AK আখিরউদ্দিন মোল্লা। আমার গ্রামে আমরা 6 জন মুক্তিযুদ্ধে গেছিলাম এবং ট্রেনিং করে আসছিলাম। দর্শক, এই যে যতটুকুন আঙ্কেল বলল এতটুকুন পর্যন্ত সীমাবদ্ধ থাক, তবে আমি আন্টির থেকে শেষ সময়ে কিছু কথা শুনতে চাচ্ছি। আপনার দেশ নিয়ে যেই ধরনের যে অভিজ্ঞতা হয়েছে বা এখন পর্যন্ত হচ্ছে বা আগামীতে আপনার যে চিন্তা ভাবনাগুলো, এর ভিতরে কিছুটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, আমি বলবো যে দেশের আনাচে কানাচে এখনো সঠিক মুক্তিযোদ্ধা যারা এখনো বেশ কিছু মুক্তিযোদ্ধা ঘোষণা পায় নাই, তাদের নাম তালিকাভুক্ত হয় নাই, বা মুক্তিযোদ্ধাদের যারা সহযোগিতা করছে সাংগঠনিক নেতা, তাদের নাম এখনো তালিকাভুক্ত হয় নাই। যেমন আমার বাবা মরহুম হাজী হায়দার আলী, সে এত ত্যাগ তিতিক্ষা করে গেছে, তার এককভাবে তার সাংসারিক অর্থনৈতিক যে দিয়ে গেছে, সহযোগিতা দিয়ে গেছে, তার একটা ভালো ফল আমরা কিছুই পাইনি। তার নামটাও আজ পর্যন্ত কোনো তালিকাভুক্ত হয় নাই। আমরাও অবশ্য ওইভাবে জোরদার করে কেউ করিনি। আমার ভাইরা সবাই ছোট ছিল, আমি তখন তার সন্তান হিসেবে বড় ছিলাম। আমার বড় বোন ছিল, ঠিক আছে, কোনো ভাই ছিল না, তাদের বিয়ে হয়ে গেছিল, তারা ওরকমভাবে ভাবেও নাই বা শিক্ষা দীক্ষায়ও কম ছিল। আমি ক্লাস 5-এ পড়তাম, আমারই বা তখন কত জ্ঞান ছিল। তারপরেও যেটুকুনো স্মৃতিপটে ধরে রাখছি বা মনে আছে, এখনো লিখতে গেলে অনেক আমি লিখছি। আমার বাবার এই ইতিহাস আমি 2টি কথা লিখছি, কিন্তু সেটার প্রতিফল কি হবে না হবে আমি জানি না। সেটা আমি মুক্তিযোদ্ধার সাংগঠনিক নেতা হিসেবে দাবিদার একটু। তারপরেও আমি শেখ সাহেবের কন্যা আমাদের দেশনেত্রী শেখ হাসিনা বরাবর একটু আবেদন করছি। সেটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়ে আমি রিসিভ কপিও নিয়ে আসছি, কিন্তু কোনো সাড়া পেলাম না। তার এখনো পর্যন্ত কোনো সাড়া নেই। আমি দুঃখিত, আমি মর্মাহত যে এত শ্রম, এত ত্যাগ তিতিক্ষার কথা লেখার পরেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি সেটা জমা দিলাম, তার কোনো সাড়া নাই, সাড়া পেলাম না। তাহলে যাদের জানানোর মতো, লেখার মতো এমন কোনো ব্যক্তিত্ব বা এমন কোনো সুযোগই নাই, তারা যে আইজও আনাচে কানাচে অনেক মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয় নাই, পড়ে আছে, এটাই আমার বিশ্বাস। হ্যাঁ, এইটাই আমার বিশ্বাস। তা আমি চাই যে আমার এই কবিতাটা শেখ সাহেবের শতবর্ষ পূর্তিতে যেটুকুনি লিখছি, আমি শিক্ষিত না তেমন একটা। আমি সেই 78 সালে SSC পাস করছি। সেই সময়ে পড়াশোনার অতটা কোনো পরিবেশই ছিল না। তারপরও আমার বাবার উৎসাহে আমি যেটুকুন করছি ওই প্রত্যন্ত অঞ্চলে, তখন আমার ইউনিয়নে ছিল 3-4টা মেয়ে শুধু SSC পাস, আমি সহ, এরকম পাওয়া যায় নাই। একটা ইউনিয়নে 3-4টা SSC পাস মেয়ে ছাড়া কোনো ছিল না শিক্ষিত মেয়ে। তো সেই হিসাবে আমি যেটুকুন আমার ছোট অভিজ্ঞতায় যেটুকুন আমি লিখছি, সেটুকুনও আমার সেই দেশনেত্রী শেখ হাসিনা বরাবর আমি পৌঁছাতে পারিনি। আজ সে 3 টার্ম নির্বাচিত প্রধানমন্ত্রী, অথচ আমি চেষ্টা করে যাই, কেউ সে বিষয়ে সহযোগিতাও দেয় না, আমি ওই লাইনও পাই না। যে কারণে আমি তার বরাবর কামনা করি, কিন্তু পৌঁছাতে পারিনি। এখন এটা যেটা করা হচ্ছে, এটা যদি কোনো মহতি প্রাণ সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করতো, বা আমি চাই মনে প্রাণে যে আমার দেশনেত্রী শেখ হাসিনার বরাবর এটা পৌঁছে যাক। তার বাবার সম্বন্ধে আমি যে সালামটা পৌঁছাইলাম বা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকুন আসছে আমি লিখছি, হয়তো এটা যদি সেখানে পৌঁছাইতো আমার উৎসাহটা আরো বাড়তো, আমি আরো 2টা কথা লিখতে পারতাম। আর আমার দেশের ভবিষ্যৎ প্রজন্ম যদি এগুলো জানতে পারতো বা তারাও যদি লেখার জন্য চেষ্টা করতো, তারা হয়তো আরো বেশি লিখতে পারতো। এখন তো শিক্ষিত সমাজ, আরো বড় বড় শিক্ষিত হবে তারা হয়তো এই শেখ সাহেবের বা আমার জাতির পিতার সম্বন্ধে কিছু লিখলে তারা অনেক ভালো লিখতে পারবে। আমার এই প্রত্যাশা, এই আমার কামনা, আমার এই বাসনা। তো আমি চাই শেষ পর্যন্ত যদি কোনো মহতি প্রাণ যদি এইটা শেখ সাহেবের মেয়ে
জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার পর্যন্ত যদি পৌঁছাইতো তাহলে হয়তো আমি মরেও ধন্য হতাম। তার সাথে যদি আমি দুটি কথা বলতে পারতাম তাহলে আমি নিজেকে গর্বিত মনে করতাম যে হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলছি। আর আমার বাবা কিভাবে তার বাবাকে লাইক করতো বা শ্রদ্ধা করতো বা তার মনে প্রাণে জায়গা দিয়েছিল, আমি সেটা তাকে বুঝাতে পারতাম। আমার এই দুটি কথা লেখার মধ্যে তো আমি অতটা বুঝাতে পারছি না, তারপরেও তার কথাগুলো আমি একটা প্রতিবেদন আকারে লিখছি। সেটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার পরেও কোনো সাড়াই পর্যন্ত আমি পাইনি, এই আর কি। তা আমার এটা যেন আমি ওই পর্যন্ত দেখতে পাই, এটা আমি জনগণের কাছে যার হাতেই যাক না কেন, সে যদি নিজে থেকে যদি কোনো ক্ষমতাবান হয় তাদের সংস্পর্শে বা তাদের চোখে পড়লে যদি এটা ওই পর্যন্ত দিতে পারতো, আমি তাকে ধন্য মনে করতাম বা আমার অন্তরস্থ থেকে তাকে আমি সালাম জানাইতাম, এই আর কি। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি বলেছিলাম যে আজকে কিন্তু সম্পূর্ণ রকমের ভিন্ন একটি প্রতিবেদন হবে। এটাকে আপনি প্রতিবেদনও বলতে পারেন, কারো জীবন কাহিনীও বলতে পারেন। তো দর্শক, এখানেই শেষ করছি, আর কথা বাড়াতে চাই না। যেমনটি আন্টি বলল, আপনারা যদি চান অবশ্যই, আমি আপনাদেরকে সবসময় অন্তত বলি না যে আমাদের ভিডিওটা শেয়ার করুন বা লাইক করুন, কমেন্ট করুন, এরকম কিন্তু বলি না। তো অন্তত আজকের দিনে এই যে এই যে একজন দম্পতির যে একটা মনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা যদি আপনারা যদি শেয়ার করতে পারতেন বা কমেন্ট লাইক এইগুলোর মাধ্যমে ছড়িয়ে দিতে পারতেন, আমার মনে হয় যে তাদের মনের আশা অন্তত পূরণ হতো। আর এনাদের দোয়া আমাদের মাথায় সবসময় আছে বলেই কিন্তু আমরা এগোতে পারি। আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই দরকার, আপনাদের ভালোবাসা আছে, আপনাদের সাপোর্ট আছে, বিধায় আমরা কিন্তু একটি কাজ করতে সবসময় উৎসাহী হই এবং এগিয়ে যাই। আপনারা যদি না থাকতেন আমরা কিন্তু কোনো কাজ করতে উৎসাহী হতাম না। তো দর্শক, আর কথা বাড়াতে চাই না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।